প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? তোমরা জানো একটা পদার্থ ভাঙলে তার ক্ষুদ্রতম কণার নাম হচ্ছে পরমাণু। আর এই পরমাণুর মধ্যে থাকে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। পরমাণুর গঠন সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন ধরনের মতবাদ প্রকাশ করে। ইলেকট্রন আবিষ্কারের পরে বিজ্ঞানী রাদারফোর্ড 1911 সালে পরমাণু কিভাবে গঠিত হয় এ সম্পর্কে একটা নিশ্চিত পরীক্ষা করে। চলো আমরা আজকে আলোচনা করব কিভাবে পরমাণুর গঠন সম্পর্কে নিশ্চিত হন রাদারফোর্ড। রসায়ন, নবম দশম শ্রেণী, তৃতীয় অধ্যায়, পদার্থের গঠন। আজকের লেকচার 3। প্রথম লেকচারে এই অধ্যায়ের প্রথম অংশ, অর্থাৎ একটা পরমাণুর মৌলিক কণিকাগুলো কি, পরমাণুর মৌলিক কণিকার ভর, চার্জ এবং পরমাণুর প্রতীক কিভাবে লেখা হয় এই বিষয়ে আলোচনা করা হয়েছে। আজকের আমরা পরমাণুর গঠন নিয়ে আলোচনা করব। আজকে যে আলোচনার বিষয় থাকবে রাদারফোর্ডের পরমাণু মডেল এবং এই মডেলের সীমাবদ্ধতা। বিজ্ঞানী রাদারফোর্ড 1911 সালে পরমাণুর গঠন নিশ্চিত করার জন্য আলফা রশ্মি বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে একটা পরীক্ষা করেন এবং সেখান থেকে নিউক্লিয়াসের আবিষ্কার হয়। এবং এই নিউক্লিয়াসের আবিষ্কারের পরে পরমাণু সম্পর্কে একটা সিদ্ধান্তে উপনীত হন এবং এই সিদ্ধান্তই পরবর্তীতে পরমাণুর মডেল হিসেবে বিবেচিত হয়। প্রথমেই জেনে নেওয়া যাক আলফা রশ্মি কি। এটা হচ্ছে ইলেকট্রন বর্জিত হিলিয়ামের একটা নিউক্লিয়াস। তোমরা জানো হিলিয়াম পরমাণুর মধ্যে 2টা প্রোটন আছে এবং 2টি নিউট্রন আছে, যার জন্য এর ভর সংখ্যা হচ্ছে 4। ইলেকট্রন বর্জিত হিলিয়ামের কণার নাম দেওয়া হয় আলফা রশ্মি। তো এই মাঝখানে এখানে আছে স্বর্ণপাত, এর চারপাশে জিঙ্ক সালফাইডের প্রলেপ দেওয়া পর্দা। আর এখানটায় আছে লিডের একটা পাত্র, যার মধ্যে আলফা রশ্মি বিচ্ছুরিত পদার্থগুলো রাখা হয়েছে। এখান থেকে যখন রশ্মিগুলো নির্গত হয় তার কিছু রশ্মি সোজা পথে চলে যায়, কিছু রশ্মি বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। এই জিঙ্ক সালফাইডের চারপাশে দেখা যায় জোনাকি পোকার মতো জ্বলতে থাকে, জলে এবং নেবে। উনি মাইক্রোস্কোপ থেকে এটা লক্ষ্য করে যে বিভিন্ন পর্দার চারপাশে, এই পর্দার চারপাশের অংশে বিভিন্নভাবে উজ্জ্বল উজ্জ্বল হচ্ছে এই সমস্ত অঞ্চলে, এবং কিছু রশ্মি এখান থেকে সোজা চলে যায়। 20,000 রশ্মির মধ্যে একটা রশ্মি ফিরে আসে। কেন এটা হয়? উনি চিন্তা করে দেখলেন যে যদি পরমাণুটা ধনাত্মক চার্জিত হয় তাহলেই এখান থেকে ধনাত্মক চার্জের বিকর্ষণের কারণে এটা বিপরীত দিকে ফিরে আসবে, আর যেখানে বাধা পায় না সেখান থেকে রশ্মিগুলো সরাসরি চলে যায়। আর নিউক্লিয়াসের পাশ থেকে যখন এই রশ্মি যাওয়া শুরু করে তখন এর বিকর্ষণের কারণে দিক পরিবর্তন করে। যেমনটা চিন্তা করো, একটা জায়গায় গোল একটা গোলক আছে, ফুটবলের মতো একটা বস্তু রাখা আছে। এখন তুমি যদি অনেকগুলো বল এই ফুটবলের বস্তুর উপরে ছুঁড়ে মারো তাহলে দেখবা ঠিক কেন্দ্র বরাবর যে বলটা যাবে এটা ফিরে আসবে, আর এর চারপাশে যখন গায়ে লাগবে তখন এটা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়বে। ঠিক তেমনি ভাবে উনি কল্পনা করেন যে নিউক্লিয়াস হচ্ছে একটা গোলাকার পিণ্ডের মতো, যার মধ্যে ধনাত্মক চার্জগুলো যখন পতিত হয় তখন বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। ঠিক কেন্দ্র বরাবর অর্থাৎ 20,000 কণার মধ্যে মাত্র একটা কণা ফিরে আসে, অর্থাৎ এই কণাটা কেন্দ্রের মুখ থেকে যায়, কেন্দ্র বরাবর যায়। আর বাকি অংশে ইলেকট্রনগুলো এর মধ্যে কোনো প্রভাব বিস্তার করতে পারে না। আর আমরা জানি একটা পরমাণুর মধ্যে ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ থাকে, যার কারণে এই ইলেকট্রনগুলো মেঘের মতো, ইলেকট্রন ক্লাউড বলা হয়, এটা নিউক্লিয়াসের চারপাশে ঘোরে। ফলে এখান থেকে যখন ধনাত্মক রশ্মিগুলো যায় সেই ধনাত্মক রশ্মির তুলনায় ইলেকট্রনের ভর এত নগণ্য এবং এই ইলেকট্রনগুলো মেঘের মতো ঘুরতে থাকায় এর ভিতর থেকে আলফা রশ্মিগুলো সরাসরি চলে যায়।
এবং এই পর্দার উপরে যে অংশে পড়ে সেই অংশগুলো আলোকিত হয়। এখান থেকে উনি যে সিদ্ধান্তে উপনীত হন, এই সিদ্ধান্তই পরবর্তীতে রাদারফোর্ডের পরমাণু মডেল হিসেবে বিবেচিত হয়। তিনি লক্ষ্য করেন যে প্রায় 99% আলফা কণা এই পাত ভেদ করে সোজাসুজি চলে যায়, যা জিঙ্ক সালফাইড পর্দাকে দীপ্তমান বা আলোকিত করে। তবে শুধুমাত্র একটি তাদের পথ থেকে বেঁকে আসে, অর্থাৎ কেন্দ্র বরাবর যে রশ্মিটা যাচ্ছিল এই রশ্মিটাই ঠিক বিপরীত দিকে ফিরে আসে। খুব কম সংখ্যক আলফা কণা, প্রায় 20,000-এর মধ্যে একটা সোজা বিপরীত দিকে ফিরে আসে। এরপর থেকে যে তিনি সিদ্ধান্তটা নেন সেটা হচ্ছে যে একটা পরমাণুর সকল ধনাত্মক চার্জ এক জায়গায় পুঞ্জীভূত হয়ে থাকে। যদি এই ধনাত্মক চার্জ বিক্ষিপ্ত হয়ে থাকতো ইলেকট্রনের মতো, তাহলে অনেক পথ থেকেই, অনেক জায়গা থেকেই এই রশ্মিটা ফিরে আসতে পারত। যেহেতু সকল ধনাত্মক চার্জ এক জায়গায় জড়ো হয়ে থাকে, তাই 20,000-এর মধ্যে মাত্র একটা কণা কেন্দ্র বরাবর যেটা যাচ্ছিল সেটা ফিরে আসে। সেখান থেকে নিশ্চিত হন যে একটা পরমাণুর সকল ভর এক জায়গায় নিমজ্জিত থাকে এবং এই পরমাণুর বেশিরভাগ অঞ্চলগুলোই ফাঁকা। তার কারণ হচ্ছে যে এখানে কোনো বাধা না পেয়ে রশ্মিগুলো সরাসরি চলে যায়। পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা, যেহেতু আলফা কণার তুলনায় ইলেকট্রনের ভর অতি নগণ্য, সেহেতু এই ফাঁকা স্থানে ইলেকট্রন থাকতে পারে। তবে এরা আলফা কণার গতিপথে কোনো বাধা সৃষ্টি করতে পারে না। যেহেতু আলফা কণা বিপরীত দিকে ফিরে আসে, সেজন্য বোঝা যায় যে এই কণাটা ভারী একটা কণা, যার কারণে আলফা রশ্মি, যেহেতু আমরা জানি যে এর মধ্যে 2টা প্রোটন এবং 2টা নিউট্রন আছে, এবং সেখানে স্বর্ণপাতের সাথে আঘাত লেগে ফিরে আসে, অর্থাৎ স্বর্ণপথের মধ্যে যেহেতু অনেকগুলো প্রোটন জড়িত আছে, তাই ধরা হয়েছে যে অনেকগুলো প্রোটন এক জায়গায় থাকে এবং এই অংশের নামই দেওয়া হয়েছিল নিউক্লিয়াস। এবং এটা ভারী কণা, ফলে একটা পরমাণুর সকল ভর নিউক্লিয়াসে নিমজ্জিত থাকে। এবং এই পরমাণুর মধ্যে যতগুলো ধনাত্মক চার্জ থাকে সমান সংখ্যক ঋণাত্মক চার্জ থাকে, ফলে এই ইলেকট্রনগুলো যখন নিউক্লিয়াসের চারপাশে ঘোরে তখন সে একটা কেন্দ্র বিমুখী বল তৈরি করে এবং এই নিউক্লিয়াসগুলো ইলেকট্রনকে আকর্ষণের কারণে একটা আকর্ষণ যে বলটা সৃষ্টি হয় এটাকে আমরা বলি কেন্দ্রমুখী বল। এই বলের মান পরস্পরের সমান থাকে, তাই ইলেকট্রনগুলো নিউক্লিয়াসে পতিত হয় না এবং ইলেকট্রনগুলো নিউক্লিয়াস থেকে দূরে সরে যায় না। এমনকি এই নিউক্লিয়াস আবিষ্কারের পরে নিউক্লিয়াস কতটুকু বড়, অর্থাৎ এর কত ব্যাসার্ধ আছে, সেটাও তিনি গণনা করতে পেরেছেন। পরমাণুর আকার এর তুলনায় দেখা যায় 1 × 10⁸ সেন্টিমিটার গুণ ছোট হচ্ছে একটা নিউক্লিয়াস। যেটা আমরা বলতে পারি একটা নিউক্লিয়াস পরমাণুর তুলনায় এতই ক্ষুদ্র যে প্রায় 10,000 থেকে 1,00,000 গুণ বড় হচ্ছে একটা নিউক্লিয়াসের তুলনায় পরমাণু। অর্থাৎ একটা পরমাণুর তুলনায় 10,000 থেকে 1,00,000 গুণ ছোট হচ্ছে নিউক্লিয়াস। এখান থেকে রাদারফোর্ডের পরমাণু মডেলের সৃষ্টি হয় এবং এই মডেলে বলা হয়েছে যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারপাশে ঘোরে, যার কারণে এই মডেলকে সৌর মডেলও বলা হয়। পরমাণুর কেন্দ্রস্থলে ধনাত্মক চার্জযুক্ত ভারী কণা বিদ্যমান, যার নাম দেওয়া হয়েছে নিউক্লিয়াস, এবং এই নিউক্লিয়াসের আয়তন পরমাণুর আয়তনের তুলনায় অতি নগণ্য। পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ, তার কারণ হচ্ছে জানি আমরা একটা পরমাণুর মধ্যে যতগুলো ধনাত্মক চার্জ থাকে সমান সংখ্যক ইলেকট্রন থাকে, আর এই ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারপাশে পরিভ্রমণ করে। ইলেকট্রনগুলো যখন নিউক্লিয়াসের চারপাশে ছুটোছুটি করে তখন তাদের মধ্যে দুই ধরনের বল সৃষ্টি হয়। একটা হচ্ছে ইলেকট্রন সমূহের পারস্পরিক স্থির বৈদ্যুতিক আকর্ষণজনিত কেন্দ্রমুখী বল। এই কেন্দ্রমুখী বলটা নিউক্লিয়াস আকর্ষণ করে, আর ইলেকট্রনগুলো এই নিউক্লিয়াস থেকে দূরে সরে যায় ঘূর্ণনজনিত কারণের জন্য। এটাকে আমরা বলি ঘূর্ণায়মান ইলেকট্রনের কেন্দ্র বিমুখী বল। এই দুই বলের মান সমান হওয়ার কারণেই ইলেকট্রনগুলো নিউক্লিয়াসে পতিত হয় না এবং নিউক্লিয়াস থেকেও দূরে সরে যায় না। রাদারফোর্ডের পরমাণু মডেলে নিউক্লিয়াসের ধারণা অন্তর্ভুক্ত হয় বলে একে নিউক্লিয়ার মডেলও বলা হয়। সৌর জগতের সাথে তুলনা করার জন্য এই মডেলকে সোলার সিস্টেম অ্যাটমিক মডেল বলা হয়।
যদিও এই মডেলে একটা পরমাণুর গঠন সম্পর্কে ধারণা পাওয়া যায়, কিন্তু এই মডেল অনেক কিছু ব্যাখ্যা করতে পারে নাই। যেমন সৌরজগতের সাথে যে মডেলটা তুলনা করা হয়েছে, কিন্তু সৌরজগতে আমরা জানি সূর্য, গ্রহ, উপগ্রহ কোনো চার্জ নেই, কিন্তু একটা পরমাণু চার্জিত, অর্থাৎ পরমাণুর মধ্যে ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ থাকে। যদিও এই দুই চার্জের পরিমাণ সমান থাকার কারণে পরমাণু চার্জ নিরপেক্ষ হয়ে পড়ে, কিন্তু কণাগুলো চার্জিত হওয়ার কারণে এই সৌরজগতের সাথে তুলনা করার মধ্যে একটা অসামঞ্জস্য দেখা যায়। 1800 শতকের দিকে পরমাণুর বর্ণালী আবিষ্কার হয়। তার মধ্যে বিভিন্ন বিজ্ঞানী লাইমান, প্যাশেন, বামার, ব্রাকেট এরা পরমাণুর বর্ণালী সম্পর্কে ধারণা দিয়েছে। কিন্তু এই রাদারফোর্ডের পরমাণু মডেলে বর্ণালী সম্পর্কে কিছু বলা হয় নাই, অর্থাৎ পরমাণুগুলো কিভাবে বর্ণালী উৎপত্তি হয় এই বিষয়ে রাদারফোর্ড ব্যাখ্যা করতে পারেন নাই। এই মডেলে পরমাণুর আকার বা আকৃতি সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয় নাই। ইলেকট্রনগুলো কিভাবে ঘোরে, কোন অঞ্চলগুলোতে ইলেকট্রনগুলো বেশি পাওয়া যায়, অর্থাৎ আমরা এখন যেটা অরবিট এবং অরবিটাল সম্পর্কে যে ধারণা পাই, এটা রাদারফোর্ডের পরমাণু মডেলে পাওয়া যায় না। একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে কি সিদ্ধান্ত হবে, অর্থাৎ ইলেকট্রনগুলো কি একই সাথে ঘুরবে নাকি বিভিন্ন স্তরে স্তরে ঘুরবে, এ সম্পর্কে রাদারফোর্ডের পরমাণু মডেলে কিছু ধারণা পাওয়া যায় না। এমনকি ম্যাক্সওয়েলের মতে 1800 শতকে ম্যাক্সওয়েল তরঙ্গ এবং চৌম্বকীয় বলবিদ্যার এবং গণিত শাস্ত্রের অনেক বড় বড় সিদ্ধান্তে দেন, এবং তার মতে চৌম্বকীয় কণাগুলো যখন ঘূর্ণায়মান থাকে তখন শক্তি বিকিরণ করে। আর ইলেকট্রন যেহেতু একটা চার্জিত কণা, সুতরাং এই চার্জিত কণা যখন ঘূর্ণায়মান থাকবে তখন এর শক্তি বিকিরণ করতে থাকবে। আর শক্তি বিকিরণ করলে আমরা জানি এর গতিশক্তি হ্রাস পাবে, আর এর গতিশক্তি হ্রাস পেলে নিউক্লিয়াসের আকর্ষণের কারণে ইলেকট্রনগুলো কেন্দ্রে পতিত হবে, অর্থাৎ ইলেকট্রনগুলো ঘুরতে ঘুরতে কেন্দ্রে চলে আসবে। তাহলে একটা পরমাণুর কোনো অস্তিত্বই থাকে না, পরমাণুটা ধ্বংস হয়ে যায়। কিন্তু বাস্তবে এটা হচ্ছে না। কেন হচ্ছে না এই বিষয়ে রাদারফোর্ড কোনো ব্যাখ্যা করতে পারেন নাই। আজকে আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল, এর নিউক্লিয়াসের আবিষ্কার, পরমাণু মডেলের কি সীমাবদ্ধতা আছে এ বিষয়ে আলোচনা করলাম। তোমাদের যদি আজকের ক্লাসে বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের প্রশ্নের উত্তর নিয়ে সামনে আবার হাজির হব। আগামী ক্লাসে আমরা দেখব পরমাণুর গঠন সম্পর্কে রাদারফোর্ডের যে সীমাবদ্ধতা ছিল এই সীমাবদ্ধতাগুলো দূর হয়েছে কিনা, বা এমন কোনো মডেল তৈরি হয়েছে কিনা যেই মডেলে পরমাণু সম্পর্কে আরো স্পষ্ট ধারণা পাওয়া যায়। আগামী পর্বে দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ তোমাদের।